আড়াল থেকে শ্রাবণকে সাহায্য করলো মল্লার। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় শ্রাবণের সাথে কথা বলতে চলে এসেছে অভি। অভি তখন বলে, শ্রাবণ, তোমার সাথে আমার কিছু কথা আছে, যেই কথাগুলো না বললেই নয়। শ্রাবণ তখন বলে, আমার সাথে আমার সাথে কি কথা আছে আবার? আমি তো সেটাই বুঝতে পারছি না। অভি তখন বলে, কথাটা বলতে দাও, তাহলে তো বুঝতে পারবে যে তোমার সাথে আমার ঠিক কী কথা রয়েছে। এর মধ্যেই অভি বলে, শোনো, আমি তোমার সাথে থাকতে চাই, তোমার স্বপ্ন পূরণে আমি তোমার পাশে থাকতে চাই। এরপরেই শ্রাবণ বলে, তোমার কি খিদে পেয়েছে? ঠিক আছে, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। অভি বলে, পেটের খিদেটা তো মিটে যাবে ঠিকই, কিন্তু মনের খিদে, সেটা কি করে মেটাবো? শ্রাবণ প্লিজ, তুমি আমার কথাটা একটু শোনো, তাহলেই বুঝতে পারবে। শ্রাবণ বলে, আচ্ছা তোমার কোন কথাটা শুনতে হবে বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। অভি বলে, এই যে তুমি মল্লার বাবুর কাছে যাবে, গিয়ে গান করবে, ওনাকে বলো না আমার জন্য কিছু সুযোগ সুবিধা একটু দিতে। দেখো, আমি অন্যায় করেছি, আমি রোহিণীকে বিয়েটা করতে চাইনি, প্রায় বাধ্য হয়ে রোহিণীকে বিয়ে করতে হয়েছে। এখনও এখনও আমি তোমাকেই শুধু ভালোবাসি। আই লাভ ইউ শ্রাবণ। শ্রাবণ তখন বলে, থাক, এসব ব্যাপার নিয়ে আর বাড়াবাড়ি আমার ভালো লাগছে না। ঠিক আছে, তুমি রাতের বেলায় এসো, আমি মল্লার বাবুর সাথে তোমার কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব। অভি তখন বলে, ঠিক আছে। এর মধ্যেই শ্রাবণ মনে মনে ভেবে নেয়, আজ অভির আসল মুখোশটা রোহিণীর সামনে ঠিক খুলে যাবে, আর কালকের রাতটা অভির আর আসবে না এই বাড়িতে। ও এই বাড়ি থেকে চলে যাবে, আজকের রাতটাই ওর এই বাড়িতে শেষ রাত। এর মধ্যেই ভেঙ্কির সাথে কথা বলতে থাকে শ্রাবণ। ভেঙ্কি তখন বলে, ব্যবসা বাণিজ্য সেভাবে চলছে না গো, খুব সমস্যার মধ্যে রয়েছিস। আগের দিন তো 20 লক্ষ টাকার বিজনেস হলো ঠিকই, কিন্তু পরের অবস্থা খুবই খারাপ। শ্রাবণ তখন বলে, কি বলছো ভেঙ্কি? এরকমভাবে চলতে থাকলে তো খুবই অসুবিধা হবে, তাই না? ভেঙ্কি তখন বলে, সে তো হবে, যেখানে 20 লক্ষ টাকার বিজনেস হলো সেখানে এসব তো কিছুই না। তবে হ্যাঁ, কাল একটা বড় অর্ডার আসার চান্স আছে। শ্রাবণ বলে, চান্স আছে, আসবে সেটা তো বুঝলাম, কিন্তু কখন আসবে সেটাই তো দেখার বিষয়। আর এরকমভাবে বসে থাকাটাও তো আর যায় না, না? পুরো ব্যাপারটাতে একটা ইনসিকিউরিটি রয়েছে, কিছুই ভালো লাগছে না, অন্য কোনো উপায় একটা বার করতে হবে। তখনই ভেঙ্কি বলে, সিস, তাহলে তুমি ভাবো কি করবে? এর মধ্যেই মৃত্তিকা চলে এসেছে আর বলে, শ্রাবণ, তুমি আমাকে ডেকে পাঠিয়েছিলে? শ্রাবণ তখন বলে, হ্যাঁ নতুন মা, কিন্তু কেন ডেকেছিলাম সেটা আপনি জানেন না? মৃত্তিকা বলে, এটা আবার কীরকম টাইপের ছেলে মানুষই? তুমি ডেকে পাঠিয়েছো, আর তুমি কেন ডেকে পাঠিয়েছো সেটা তুমি জানো না? এসব কি ইয়ার্কি হচ্ছে? শ্রাবণ তখন বলে, এ বাবা না না, কোনো ইয়ার্কি হচ্ছে না, যা হচ্ছে একদম সিরিয়াস। নতুন মা, আপনি হয়তো ভুলে গেছেন, তাই আপনাকে মনে করিয়ে দিতে চাই। সেটা হলো, এখন আপনি রান্না করবেন, রাতের খাবারটা তো আপনারই করার অপেক্ষা রয়েছে। সেই জন্যই বললাম ঝটপট করে রান্নাটা বসিয়ে ফেলুন দেখি। কিন্তু মৃত্তিকা রান্না করতে চায় না আর বলে, আমার পক্ষে রান্না করা সম্ভবই না। আমি কেন রান্না করতে যাব? অসম্ভব, আমি কোনো রান্না করব না। শ্রাবণ বলে, আচ্ছা ঠিক আছে, রান্না করতে হবে না, আপনার হয়ে আমি রান্নাটা করে দেবো, তাহলে হবে তো? মৃত্তিকা তখন বলে, উফ শ্রাবণ, তুমি কত ভালো। এরপরই শ্রাবণ আরও একটা কথা বলে, যে তাহলে আপনি আজকে রাতের খাবারটা পাবেন না, আর 1 মাসের হাত খরচা যেটা আপনার পাওয়ার কথা ছিল আপনাকে সেটাও দেওয়া হবে না। মৃত্তিকা তো শুনে চমকে যায় আর বলে, শ্রাবণ, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো, যেটা আমার সহ্য হচ্ছে না। শ্রাবণ তখন বলে, এইটুকু তো সহ্য করতেই হবে, কারণ আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত থেকে আমি কোনোভাবেই সরে যাব না। এবারে আপনি ঠিক করুন কি করবেন না করবেন। মৃত্তিকা বুঝতে পারে অনেক বড় বিপদে পড়েছে, এখন রান্না করা ছাড়া আর কোনো উপায় দেখা যাচ্ছে না। তখনই ওম বলে, কি ভেবেছোটা কি তুমি শ্রাবণ? তোমার যা ইচ্ছা তুমি তাই করে যাবে? এটা হতে পারে না, কখনো হবে না এটা। এরপরই শ্রাবণ বলে, কি করব বলুন মিস্টার ঘোষ, আপনাদের বাড়িকে এক করতে হলে তো এইটুকু আমাকে করতেই হবে, এছাড়া আর কি কোনো উপায় আছে? থাকলে বলুন না, তাহলে সেটাই অ্যাপ্লাই করে দেখি। এরপরে ওম বলে, বিরক্তিকর, জাস্ট বিরক্তিকর। এরপরেই ওম তখন বলে, আজকে রাতের কি খাবার হচ্ছে? শ্রাবণ বলে, এই যে বেগুন পোড়া। তখনই ওম বলে, নিরামিষ বেগুন পোড়া? ইস, এসব আবার কেউ খায় নাকি? আমি এসব খাবো না। তখনই শ্রাবণ বলে, বেশ তো, খেতে হবে না, সারা রাত উপোস করে কাটিয়ে দিন, এমনি আপনি উপোস টুপোস করেন না, একদিন না হয় করলেন। ওম বলে,
আমি কিন্তু খুব রেগে যাচ্ছি শ্রাবণ, তোমার এই ব্যবহার দেখে আমি জাস্ট অবাক। তুমি আমারই বাড়িতে আমাদেরকেই এভাবে খাটাচ্ছ। শ্রাবণ বলে, দাদুর কথা অনুযায়ী এই সংসারের প্রত্যেকটা মানুষকে এক সূত্রে বাঁধতে হলে এটা তো করতেই হবে মিস্টার ঘোষ। এরপর ওম বলে, খাবো না, আমি রাতে খাবার খাবো না। আর শোনো, আমাকে নিয়েও না তোমাকে অত ভাবনা চিন্তা করতে হবে না, আমি ঘরে যাচ্ছি। শ্রাবণ বলে, শুনুন, ঘরে গিয়ে আবার ওই সমস্ত ছাইপাশ খাবেন না কিন্তু, তাহলে খুব একটা ভালো হবে না। এরপর ওম তো ঘরে চলে যায়, আর শ্রাবণের লাস্ট কথাটাই বারবার করে ভাবতে থাকে। কিন্তু শ্রাবণ যে এই কথাটা বলেছে সেটা শোনার প্রয়োজনই মনে করেনি ওম। সে রীতিমতো ড্রিঙ্কসের বটল নিয়ে ড্রিঙ্কস খাবে বলে ঠিক করেছে। তখনই চলে এসেছে শ্রাবণ। এরপর যখনই এক চুমুক মুখে দিয়েছে, তিতো বলে ফেলে দেয়। এরপরই শ্রাবণ তখন হাসতে থাকে আর বলে, দেখেছেন তো মিস্টার ঘোষ, আপনাকে বারণ করা সত্ত্বেও আপনি আমার কোনো কথা শুনলেন না। খেলেন তো, কেমন লাগলো তা? ওম তখন বলে, এসবের মধ্যে কি রয়েছে? হ্যাঁ, কি রয়েছে এসবের মধ্যে? শ্রাবণ বলে, চিরতার জল রয়েছে। ওই সমস্ত ছাইপাশ বসে বসে খাবেন, তারপর রিয়াক্ট করবেন, ওটি তো আর হচ্ছে না। আমি তো আর ওটি আপনাকে করতে দিচ্ছি না, তাই মানে এইটাই করলাম, কেমন লাগলো বলুন তো? তখন আর কোনো কথা বলতে পারে না। এর মধ্যেই দেখা যায় যে মৃত্তিকা রান্না করতে থাকে। রান্না করতে করতে হাতে একটু ছ্যাঁকা লেগে গেছে আর চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখনই চলে এসেছে শ্রাবণ আর বলে, কী হয়েছে, কী হয়েছে, চেঁচামেচি কিসের? রানু বলে, ও কিছু না, দিদির হাতে একটু ছ্যাঁকা লেগে গেছে। কথাটা শোনার পর শ্রাবণ একটু আলু থেতো করে লাগাতে গেলে মৃত্তিকা বলে, কি হচ্ছেটা কি এসব? এসব হাতে কি দিচ্ছ আমার? শ্রাবণ বলে, আলু থেতো করে রসটা দিলাম, যাতে আপনার ব্যথাটা একটু কমে যায়, জ্বালাভাবটাও কমে যায়। আরে বাবা, আপনি তো বুঝতেই পারছেন না কোনটা ভালো কোনটা খারাপ। অন্যদিকে অভি গুটি গুটি পায়ে আসতে থাকে আর বলে, আজকেই যা হবার হয়ে যাবে, আমি আর কোনো রিস্ক নিতে পারছি না। হসপিটাল থেকে ফোন করেছে শ্রাবণকে, আর শ্রাবণ তখন বলে, হ্যাঁ ডাক্তারবাবু বলুন, আসলে আমি বুঝতে পারছি আপনি তিন্নির অপারেশনের টাকার কথাই বলছেন তো। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেবো, আমি জানি একটু দেরি হয়ে গেল, আসলে এতগুলো টাকার ব্যবস্থা তো এখনো হয়নি, তবে আশা করি হয়ে যাবে, আমি খুবই চেষ্টা করছি। ডাক্তারবাবু বলে, শ্রাবণ তুমি একটু থামো, আমাকে বলতে দাও। তিন্নির অপারেশনের টাকা জমা পড়ে গেছে, অপারেশন খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। শ্রাবণ বলে, কিন্তু আমি তো টাকা দেইনি, কে টাকা জমা করলো? ডাক্তারবাবু বলে, সে তো তার নাম বলেনি, তোমাদের কোনো শুভাকাঙ্ক্ষী হবে হয়তো। শ্রাবণ এটাই ভাবতে থাকে, কে এই কাজটা করতে পারলো, তাহলে কি মিস্টার ঘোষ? কিন্তু শ্রাবণ এটাও ভাবে মিস্টার ঘোষ এটা করবে না। এরপরে ডাক্তারবাবু ফোন কেটে দিয়ে বলে মল্লারবাবুকে, আচ্ছা আপনি আপনার নামটা বলতে দিলেন না কেন? মল্লারবাবু বলে, ওইটুকু একটা বাচ্চার এত বড় অপারেশন, টাকা দিয়ে হেল্প করছি এটাই অনেক, নাম জেনে কি হবে, তাই না? ডাক্তারবাবু মল্লারবাবুকে খুব ভালোভাবেই বুঝতে পারে যে মানুষটা সত্যি খুব ভালো। এর মধ্যেই অভি চলে এসেছে শ্রাবণের কাছে। অভির যে পারফিউমটা, অভি যেই হুইসেলটা দিচ্ছিল, সবটাই শ্রাবণের চেনা চেনা লাগে, কারণ শ্রাবণকে যখন কিডন্যাপ করে রাখা হয়েছিল এই সেম গন্ধ পেয়েছিল, এমনকি হুইসেলটাও একই ছিল সুরটা, তাই শ্রাবণের খুবই চেনা চেনা লাগে। শ্রাবণ বুঝতে পারে, তাহলে কি অভি আমাকে কিডন্যাপ করিয়েছিল? আমি যেটা ভাবছি সেটাই ঠিক। আর শ্রাবণ এবারে স্টেপ নেয়, অভিকে এই বাড়ি থেকে বার করবে আর রোহিণীর সামনে এই মানুষটার আসল চেহারা তুলে ধরবে।